Hello students, welcome to my YouTube channel once again. আমরা গত ক্লাসে পদার্থের কঠিন অবস্থার ফার্স্ট পার্টটা পড়েছিলাম এবং সেই সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করেছি, অর্থাৎ যৌগের আণবিক সংকেত নির্ণয় সংক্রান্ত একক কোষ প্রতি কণা সংখ্যার ধারণা থেকে। আমি সেই ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো, আমাকে কমেন্ট করে জানিয়েছো স্যার আমরা সব ভালোভাবেই বুঝতে পেরেছি। তো আমার খুব ভালো লাগছে যে আমি দূরে থেকেও অনলাইন ক্লাসের মাধ্যমে এত একটা কঠিন বিষয়কে তোমাদেরকে সহজেই বোঝাতে পেরেছি। তো থ্যাঙ্কস টু অল। তো এর সাথে সাথে তোমাদের আরেকটা ডিম্যান্ড ছিল যে স্যার এই আণবিক সংকেত নির্ণয় সংক্রান্ত আরও কিছু সমস্যা থাকলে একটু স্যার পাঠান। তো আমি হোয়াটসঅ্যাপে এই সংক্রান্ত সম্ভবত 6টা প্রবলেম পাঠিয়েছিলাম, তোমরা করেছো আশা করি। তো আমি আজকে ওই সলিউশনটা দিয়ে শুরু করবো আজকে ক্লাসটা। সলিউশনগুলো একটু করে দিচ্ছি, দেখে নাও, যারা করতে পেরেছো একটু মিলিয়ে নাও, আর যারা পারোনি একটু দেখে নাও এবং খাতায় এটা কিন্তু প্রেস করে নেবে, ঠিক আছে? তো লেটস স্টার্ট দ্য লেসন। ফার্স্ট দেখো ফার্স্ট প্রবলেমটা কি বলছে। একটি ঘনকাকার একক কোষে এ বি সি ও ডি পরমাণুগুলি যথাক্রমে সমস্ত কৌণিক বিন্দুগুলিতে, পৃষ্ঠতলগুলির মধ্যবিন্দুতে, দেহ কেন্দ্রে এবং প্রান্তরেখাগুলির মধ্যবিন্দুতে অবস্থিত। একক কোষ প্রতি কণা সংখ্যা নির্ণয় করো। এটা আণবিক সংকেত নির্ণয় করার কথা কিন্তু বলছে না, এটা কণা সংখ্যাটা জাস্ট নির্ণয় করতে বলছে একক কোষে। তো কীভাবে করতে হয় আমরা তো জানি যে ইউনিট সেলে কণার অবস্থান অনুসারে তাদের পার ইউনিট সেল শেয়ারিং কত করে হয়। তো সেই কনসেপ্ট থেকেই হবে প্রতি একক কোষে এ কণার সংখ্যা এটা কত আসবে না, কৌণিক বিন্দুতে আছে বলেছে, দেখো 18 × 8, তার মানে 1 হবে। বি কণার সংখ্যা কত হবে? বি কোথায় আছে? পৃষ্ঠতলগুলির মধ্যবিন্দুতে হাফ করে শেয়ার হয়। পৃষ্ঠতলে 6টা পৃষ্ঠতল আছে, 3। সি কণার সংখ্যা, সি কণা কোথায় আছে? দেহ কেন্দ্রে, সবটাই ওই ইউনিট সেলটার, এতে কোনো শেয়ারিং নেই, নিশ্চয় জানো। আর প্রান্তরেখাগুলির মধ্যবিন্দুতে থাকলে আমরা জানি 1/4 করে শেয়ার হয় এবং প্রান্তরেখা 12টা আছে, তার মানে 3। অতএব একক কোষে মোট কণা সংখ্যা কত হবে? যোগ করে দাও, 8টি। এটাই অ্যান্সার, ফার্স্ট কোশ্চেনটা এটাই অ্যান্সার হবে। ওকে, আচ্ছা দেখো সেকেন্ড কোশ্চেনটা কি বলা হচ্ছে। দেখো, একটি ঘনকাকার একক কোষে এ বি সি ডি পরমাণুগুলি যথাক্রমে সমস্ত কৌণিক বিন্দুগুলিতে, পৃষ্ঠতলগুলির মধ্যবিন্দু একই, আগেরটার মধ্যে স্টেটমেন্ট সেম আছে, শুধুমাত্র কেলাসাকার পদার্থটির সংকেত নির্ণয় করো এটা চেয়েছে, ঠিক আছে? তাহলে আগের মতোই সেম হবে, জাস্ট আমি দেখো এই প্রবলেমটাতে কণা সংখ্যার গণনা সেম থাকবে, কারণ স্টেটমেন্টটা সেমই আছে, শুধু সংকেতটা কী আসবে দেখো। সংকেতটা নির্ণয় করার জন্য জাস্ট এই লাইনটা মুছে দিয়ে আমি পরমাণু সংখ্যার অনুপাতটা বের করে দেবো। তো এখানে যেহেতু পূর্ণ সংখ্যাতেই আছে, দেখো এই কণার সংখ্যা একটা, বি এর 3টে, সি এর একটা, আবার ডি এর 3টে, তাহলে এই আর অনুপাত বের না করে একবারেই সংকেতে লিখে দেওয়া যায়। এখান থেকে শুধু জাস্ট সেকেন্ড প্রবলেমটাতে আমি এইটুকু অ্যাড করে দেবো। অতএব কেলাসাকার পদার্থটির নির্ণেয় সংকেত কী হবে না, এ একটাই আছে, বি 3টে হচ্ছে, তাহলে এ B3 সি D3, এটা অ্যান্সার হয়ে যাবে। ওকে,
কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, কোশ্চেন 3 কী বলছে দেখো তো। একটি ঘনকাকার একক কোষে এ বি সি ও ডি পরমাণুগুলি যথাক্রমে কৌণিক বিন্দুগুলির অর্ধেক স্থানে, সমস্ত পৃষ্ঠকেন্দ্রগুলির মধ্যবিন্দুতে, আর দেহকেন্দ্রে এবং প্রান্তরেখাগুলির 1/3 অবস্থিত। তাহলে এখানে কিন্তু জাস্ট পজিশানগুলো সেম আছে এবিসিডির, কিন্তু সমস্ত ল্যাটিস পয়েন্টগুলি ফুলফিল করছে না। কটা করে করছে এটা বলা আছে। তাহলে কোণার সংখ্যার গণনাটা একটু চেঞ্জ হবে। আমি এখানে শুধু জাস্ট ইরাজ করে দিয়ে আমি কারেকশন করে দিই, তোমরা কিন্তু এটা পুরোটাই লিখবে। 18 ইন্টু অর্ধেক স্থানে আছে মানে 8টা সাইডের মধ্যে 4টে সাইড আছে, তাহলে 18 ইন্টু 4 করবো। তাহলে সেক্ষেত্রে এটা 1 আর থাকবে না, এটা হাফ হয়ে যাবে। ওকে। আর বি কোণার সংখ্যা, বি কোথায় আছে? সমস্ত পৃষ্ঠতলগুলি মধ্যবিন্দুতে, এক্ষেত্রে বি কোণার গণনাতে কোনো পরিবর্তন আসবে না, যা আছে তাই থাকবে, এটাই থাকবে। সি দেখো বলেছে দেহকেন্দ্রেই আছে, তাহলে সিতেও কোনো চেঞ্জ নেই, এটাই হবে। ডিতে কী হচ্ছে না, প্রান্ত রেখাগুলির 1/3, 1/3 মানে 12টা প্রান্তরেখার 1/3 মানে প্রান্তরেখা কটা প্রান্তরেখাতে আছে? 4টি প্রান্তরেখাতেই আছে, তাই না? তাহলে 12-র 1/3 মানে 4 হয়, আবার 1/4 করে শেয়ার করলে এটা 1/4 ইন্টু 4 সমান 1। ওকে। তাহলে এইবার অনুপাতটা কী হবে বলো। আমি এখানে অনুপাতটা একটু দেখে দিচ্ছি। এ H2, বি H2, সি H2D সমান কী লিখবো দেখো, এটা হাফ আছে যেহেতু, হাফ H2 কত হচ্ছে 3 আসছে, H2 1 H2 1 2 দিয়ে গুণ করতে হবে পূর্ণ সংখ্যার অনুপাতে আনার জন্য। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা 1 H2 6 হয়ে যাবে, 3টা 6 H2 2 H2 2 2 H2 2। তাহলে সংকেত নির্ণয় সংকেত কী হবে, এটাতেও কারেকশন করে দিচ্ছি দেখো। 3 এটা করে দিলাম, বিটা হয়ে যাবে 6, সিটা হয়ে যাবে 2, ডিটা হয়ে যাবে 2। এটা হয়ে যাবে কোশ্চেন নাম্বার 3-র অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রবলেমটা কী দিয়েছে দেখো। এটা আমি স্ক্রিনটা একটু ক্লিয়ার করে দিই, এটা একটু নতুন করে করি। দেখো, একটি ঘনকাকার একক কোষে এ বি সি ও ডি একইভাবে সমস্ত কৌণিক বিন্দুগুলিতে, পৃষ্ঠতলগুলির মধ্যবিন্দুতে, দেহকেন্দ্রে, প্রান্তরেখাতে অবস্থিত। এবার যে লাইনটা বলেছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন দিয়েছে দেখো, যে কোনো দুটি বিপরীত তলের মধ্যবিন্দু বরাবর কল্পিত তল, এটি বুঝতে হবে এই ভাষাটা। যে কোণাগুলিকে স্পর্শ করে তাদেরকে অপসারিত করলে যোগটির সংকেত কী হবে। তার মানে এটার জন্য তোমাকে কী করতে হবে, একটা ঘনক কিন্তু একটু ড্র করতে হবে। দেখো, আমি ঘনক এঁকে দিচ্ছি। ইউনিট সেল ঘনকাকার একক কোষ, এটার তলটা অ্যাকচুয়ালি ঠিকঠাক ড্র করতে হবে, যে এই তলটা কী বলতেছে, যে আমি দুইটি বিপরীত তলের মধ্যবিন্দু বরাবর কল্পিত তল। এই হচ্ছে একটা টপ ফেস, এটা মনে করো বটম ফেস, এর এই ফেসের মিডিল মানে এই বোঝাচ্ছে, ঠিক আছে। এই বরাবর তল মানে তোমাকে প্রান্তরেখার মাঝ বরাবর জানতে হবে। সরি, এটা প্রান্তরেখা, এই হচ্ছে প্রান্তরেখা, এদের এর জোর করলাম, এই 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 এইভাবে আছে দেখো তলটা, ঠিক আছে। এই ধরনের তলকে আমরা কিউবের ক্ষেত্রে দেখব, দু ধরনের তল হয়, একটাকে বলা হয় ডায়াগোনাল প্লেন, আর একটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার প্লেন। অ্যাকচুয়ালি এটাকে রেক্ট্যাঙ্গুলার প্লেন বলে, ফেসের মিডিল, অপোজিট ফেসের মিডিল দিয়ে যে প্লেনটা যায়। এখন এই প্লেনটি কোন কোন পার্টিকেলকে টাচ করছে সেটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। দেখো, প্রান্তরেখার মধ্যবিন্দু, এটা যদিও একটু সরেছে, আমি বলে দিচ্ছি, এটা প্রান্তরেখার মধ্যবিন্দু, এই 4টে, এটা এই যে প্রান্তরেখার মধ্যবিন্দু 4টে কোণাকে তো টাচ করবেই প্লেনটা। আর কোনটাকে টাচ করবে বলো, টপ ফেসের মিডিলে, বটম ফেসের মিডিল, এর সাথে সাথে কিন্তু দেখো এই ফ্রন্ট ফেসের মিডিলটাকে আর এই ব্যাক ফেসের মিডিলটাকেও টাচ করবে। তার মানে 4টে ফেসের মিডিলের পার্টিকেল কিন্তু আউট হবে বা ভ্যানিশ হবে। এটা হচ্ছে ফেসের মিডিলের কোণাগুলো দেখালাম। আর কোথায় কোন পার্টিকেল আউট হবে বা ভ্যানিশ হবে বলতে পারবে? দেখো, এই প্লেনটা, রেক্ট্যাঙ্গুলার প্লেনটা কিন্তু ওই
কিউবটার বডি সেন্টার দিয়েও যাবে, যে কোনো রেক্ট্যাঙ্গুলারই হোক আর ডায়াগোনালি হোক, আমরা দেখব সেটা সবসময় দেহকেন্দ্র দিয়ে যায়, কারণ এই প্লেনগুলি সমস্ত কিউবকে কিন্তু দুটো ইকুয়াল হাফ করে। নিশ্চয়ই তাহলে দেহকেন্দ্র দিয়ে প্লেনটা পাস করতে হবে, তার মানে দেহকেন্দ্রে যে কোণাটা আছে সেটাও কিন্তু ভ্যানিশ হবে। সেটা আমরা দেখব দেহকেন্দ্রে কোন কোণাটা আছে, এখানে সেটা থাকবে না। এবার গণনাতে চলে এসো। তাহলে একক কোষে এ কণার সংখ্যা, দেখো এখানে এ কণা তো কৌণিক বিন্দুতে আছে, কৌণিক বিন্দুর কোনো কণা কিন্তু এক্ষেত্রে অ্যাফেক্টেড হচ্ছে না, তার মানে 1/8 × 8 1, এ কণা একটাই হচ্ছে। বি কণার সংখ্যাটার হিসাবটা করো, দেখো বি কণা কোথায় আছে, বি কণা কোথায় আছে বলো? বি কণা আছে পৃষ্ঠতলগুলির মধ্যবিন্দুতে। তাহলে পৃষ্ঠতল এর মধ্যবিন্দু থাকলে হাফ করে শেয়ার হয় আমরা জানি, কিন্তু কোণা তো আর 6টা নেই, আছে মোটে আর 2টি, কারণ 4টে টাচ করে দিয়েছে, 4টে কোণা বেরিয়ে চলে গেছে, তাহলে এটাও একই আসছে। ওকে, এবার সি কণার সংখ্যা, এটা কত হবে বলো? 0, কারণ সি ছিল দেহকেন্দ্রে, আমি এইমাত্র বললাম যে প্লেনটা কিন্তু দেহকেন্দ্র দিয়েও যাবে, তাহলে তাকে টাচ করবে মানে সিটা থাকবেই না। আর ডি কণার সংখ্যা কত হবে না, ডি কোথায় আছে? ডি হচ্ছে প্রান্তরেখাগুলির মধ্যবিন্দুতে, প্রান্তরেখার মধ্যবিন্দুতে থাকলে হাফ করে এই 1/4 করে শেয়ার হয়, আমরা জানি 1/4 ইন্টু কটা প্রান্তরেখা ছিল, 12টার মধ্যে 4টে তো বেরিয়ে চলে গেল, তাহলে হাতে পড়ে রইল আর 8টা, তাহলে 8 মানে 2। ওকে, তাহলে নির্ণয় সংকেত কি দাঁড়ালো? নির্ণয় সংকেত এটা সমান দাঁড়াচ্ছে, এটা এ একটা, বি একটা, আর সি নেই, ডি দুটো, তাহলে এ বি, সি নেই, ডি সি নেই, তাহলে ডি আছে 2টি, এ বি D2, এটাই সংকেত হয়ে যাবে। এটা যদি এসে থাকে তাহলে ঠিক আছে, তা নাহলে কারেকশন করে এটা খাতায় লিখে নেবে। এটাই অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার 4। বুঝে গেছে? আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি আসছে একটু দেখো। XYZ, স্ক্রিনটা ক্লিয়ার করে দিই। একটি ঘনকাকার একক কোষে XY ও Z পরমাণুগুলি যথাক্রমে একক কোষের কৌণিক বিন্দুগুলিতে, দেহকেন্দ্রে এবং প্রান্তরেখাগুলির মধ্যবিন্দুতে অবস্থিত। যদি দেহকেন্দ্রের কোণাটি যে কোনো একটি পৃষ্ঠতলের মধ্যবিন্দুতে স্থানান্তরিত হয়, তাহলে যৌগটির সংকেত কী হবে? একই রকমভাবে হিসাব করো, এটা সহজ আছে, আগেরটার তুলনায় অনেক সহজ। দেখো X কণার সংখ্যা, একবার করে দিচ্ছি, একক কোষ প্রতি এটা লিখে দেবে। X কণার সংখ্যা কত হবে না, এটা একই হবে, 1/8 × 8 সমান 1, 1/8 × 8 সমান 1। আচ্ছা, Y কণার সংখ্যা, এটা সমান কটা হবে? Y আছে দেহকেন্দ্রে, কিন্তু দেহকেন্দ্রের কোণা কোথায় গেছে? পৃষ্ঠতলের মধ্যবিন্দুতে স্থানান্তরিত হয়ে গেছে, তাহলে 1 শেয়ার হতো, কিন্তু 1 আর সে পাবে না, পৃষ্ঠতলের মধ্যবিন্দুতে চলে গেছে মানে হাফ শেয়ার পাবে, হাফ ইন্টু একটাই কোণা ইন্টু হাফ হয়ে গেছে, তাহলে Y কোণার সংখ্যা কিন্তু হাফ হয়ে যাবে। আর Z কোণার সংখ্যা দেখো, এটা কোথায় আছে না, প্রান্তরেখাগুলির মধ্যবিন্দুতেই আছে, তাহলে 1/4 শেয়ার হয় ইন্টু 12, তার মানে 3। ঠিক আছে, এবার রেশিওটা করে ফেলতে হবে, X/Y/Z
জেড সমান কত আসছে 1:2.5:3। এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, 2:1:6। তাহলে নির্ণয় সংকেত কি দাঁড়ালো? নির্ণয় সংকেত সমান হবে, দেখো কি আসছে না, এক্স দুটো আছে, তাহলে x2 y একটাই হচ্ছে x2 y z6। এটাই 5 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল। ওকে, আচ্ছা 6টা দেখা যাক, 6টা দেখো কি বলছে। হ্যাঁ, স্ক্রিনটা পরিষ্কার করে দিই, পড়ো তোমরা। একটি ঘনকাকার একক কোষে XYZ পরমাণুগুলি কোথায় আছে না, একক কোষের কৌণিক বিন্দুগুলিতে, দেহকেন্দ্রে এবং প্রান্তরেখাগুলির মধ্যবিন্দুতেই আছে। এবার বলেছে এখন প্রান্তরেখার মধ্যবিন্দুতে অবস্থিত যে কোনো 4টি কণা 4টি পৃষ্ঠতলের মধ্যবিন্দুতে স্থানান্তরিত হচ্ছে। ঠিক আছে, তো প্রান্তরেখার মধ্যবিন্দুতে তো জেড ছিল, তো XY এর গণনাতে কোনো চেঞ্জ নেই, একই হবে। অ্যান্সারটা কী হবে দেখো। তাহলে এক্স কণার সংখ্যা, একক কোষ প্রতি এটা লিখে নেবে, এক্স কণার সংখ্যা কত হবে না, 1 ইন্টু 8 হবে সমান 1। ওয়াই কণার সংখ্যা কত হবে না, দেহকেন্দ্রে আছে একটাই হবে। এবার জেড কোণার সংখ্যার গণনাটা দেখো ঠিক করে, জেড কোণার সংখ্যা কীভাবে হচ্ছে। 12টা প্রান্ত রেখার মধ্যবিন্দুতেই ছিল, কিন্তু স্থানান্তরিত হয়েছে 4টি পৃষ্ঠতলের মধ্যবিন্দুতে। তাহলে প্রান্ত রেখার জন্য 1/4 করে শেয়ার হয়, 12টার মধ্যে 4টে পৃষ্ঠতলে চলে গেছে, মানে আর রয়েছে 8টা প্রান্তরেখাতে, আর 8টা আছে। তাহলে এই হিসাবটা এলো প্রান্তরেখার মধ্যবিন্দুতে থাকার জন্য। আর পৃষ্ঠতলের মধ্যবিন্দুতে যে 4টে শিফট করেছে তার হাফ করে শেয়ার হয়, ইন্টু 4। ওকে, তাহলে এটা সমান আসছে দেখো 2 + 2 আসছে, 2 + 2 = 4। তাহলে প্রতি একক কোষে জেড কোণার সংখ্যা কিন্তু 4টে হবে। এবার পূর্ণ সংখ্যার অনুপাত হয়েই আছে 1:4। তাহলে নির্ণয় সংকেত আমরা এরপরে লিখে দিতে পারবো যে নির্ণয় সংকেত হয়ে যাবে না এক্স, নির্ণয় সংকেত এক্স কত 1 লেখার দরকার নেই, এক্স ওয়াই Z4, XYZ4। ওকে, এটাই অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার এটাই হবে। আশা করি তোমরা করেছিলে তার সাথে মিলবে, আমি এটাই এক্সপেক্ট করব। যদি আনফর্চুনেট ভুল হয় সেটা একটু কারেকশন করে নাও। ওকে, আচ্ছা এরপরে আমরা আজকে নতুন পাঠ একটু শুরু করি, দেখা যাক। আমরা যাচ্ছি পরের অংশে, বিভিন্ন ক্লাস সিস্টেম। আমরা বলেছিলাম যে কেলাসাকার কঠিন পদার্থগুলি এরা কিন্তু কতগুলো সিস্টেমের মধ্যেই তাদের ইউনিট সেলগুলি হয়ে থাকে। একটা ঘনকাকার আমরা বলেছি, ঘনকাকার ছাড়াও আরও 6টা হতে পারে, অর্থাৎ বিভিন্ন ক্লাস সিস্টেমে আমরা টোটাল পাবো কটা না 7টি ক্লাস সিস্টেম সম্ভব। সেগুলো একটু দেখবো। দেখো প্রথমেই যেটা দেখানো হচ্ছে সেটার দিকে নজর দাও। এটা হচ্ছে একটি ঘনকাকার একক কোষ। দেখো তাই বলেছে ঘনকাকার একক কোষ। ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্রান্তরেখা আর কোণগুলির মধ্যে সম্পর্ক কী হয় না, প্রান্তরেখাগুলি সব সমান হবে। অর্থাৎ প্রান্তরেখা আমরা যে ABC 3টে প্রকাশ করতাম ইউনিট সেলের বর্ণনার সময় আমরা বলেছিলাম, তো সেগুলো ইকুয়াল হবে। আর প্রান্তরেখাগুলির মধ্যবর্তী কোণগুলোকে আলফা বিটা গামা দিয়ে প্রকাশ করা হয়, সেগুলি কিন্তু কী হবে না সব 90 ডিগ্রির সাথে ইকুয়াল হবে। এটাই হচ্ছে ঘনকাকার একক কোষের বৈশিষ্ট্য। তাই দিয়েছে দেখো A = B = C,
আর আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। সম্ভাব্য প্রকার আমরা এইটা একটু আলোচনা করে করে যাব। সম্ভাব্য প্রকার মানে আমরা যে বলেছি যে একক কোষের বিভিন্ন অবস্থানে ল্যাটিস বিন্দু বা কোণাগুলির অবস্থানের জন্য তাদেরকে আমরা পৃষ্ঠকেন্দ্রিক বা সরল, দেহকেন্দ্রিক ইত্যাদি ভাগ করি। তো ঘনকাকার একক কোষের ওই টাইপগুলির মধ্যে কোন কোনটি সম্ভব সেটা হচ্ছে সম্ভাব্য প্রকার। প্রথমেই বলা হচ্ছে দেখো সরল বা আদিম একক কোষ, এটা সম্ভব। আর হয় দেহকেন্দ্রিক একক কোষ, আর একটা হয় পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, আর একটা প্রান্তকেন্দ্রিক হয়, কিন্তু এটা ঘনকাকারের এইটা হয় না। তার মানে ঘনকাকার যে ইউনিট সেল তার কণা সংখ্যার কণার অবস্থানের ভিত্তিতে এই তিনটি সম্ভব হয়ে গেল। আচ্ছা, এর পরের সিস্টেমটা দেখো। আগে ছবিটা থেকে এটা কি পার্থক্য আছে দেখো, একটু ভালো করে বোঝো। এখানে দেখো এ প্রান্ত রেখার দৈর্ঘ্য এ আর বি এটা কিন্তু একই, কিন্তু সিটা দেখো হাইটটা ভাবতে পারি এটা কিন্তু এদের থেকে আলাদা। তার মানে কি এ ইকুয়াল টু বি হবে, এটার ক্ষেত্রে দেখো এ ইকুয়াল টু কী হবে, বি হবে, নট ইকুয়াল টু সি। কিন্তু অ্যাঙ্গেলগুলো সব দেখো 90 ডিগ্রি লেখা আছে, অর্থাৎ আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা এটার সমান কিন্তু সব 90 ডিগ্রি হবে। ওকে, তো এটা কি করে আসা যায় বলতে পারবে? ঘনকাকার থেকে আমরা আসতে পারবো এটা থেকে এটাতে শিফট করে আসতে পারবো। কি করে সম্ভব দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে সি ডিস্টেন্সটা দেখানো হয়েছে না, এটা জেড অ্যাক্সিস বরাবর আমরা বলেছিলাম সিকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ওই জেড অক্ষ বরাবর বিপরীত যে দুটি তল আছে সেই দুটি তলকে ধরে যদি টেনে দেওয়া হয় তাহলে কি হবে, এ বি এর ডিস্টেন্সে কোনো চেঞ্জ হবে না, জাস্ট সিটা চেঞ্জ হয়ে যাবে। টেনে দিতে পারো বা চেপে দিতেও পারা যায়, তাহলে আলাদা ডিস্টেন্স হয়ে যাবে, এ বি নট ইকুয়াল টু সি হলেই হবে। সেক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল কি কোনো চেঞ্জ হবে? অ্যাঙ্গেলে কিন্তু কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রিই থাকবে। বোঝা গেল? তো এটা টাইপটা কি নাম দেখো, এটাকে আমরা বলে থাকি টেট্রাগোনাল। টেট্রাগোনাল তার মানে এটা হবে। আর সম্ভাব্য প্রকার কিন্তু এই সরল বা আদিম একক কোষ আর দেহকেন্দ্রিক একক কোষ। ঠিক আছে? আচ্ছা, পরের ছবিটাই আমরা যাচ্ছি। পরেরটা দেখো, অর্থরম্বিক। অর্থরম্বিক বলে এটাকে। এর ক্ষেত্রে ভালো করে বোঝো, এখানে কিন্তু তিনটে দৈর্ঘ্যই আলাদা হয়ে গেছে, এ বি সি সব ডিস্টেন্স আলাদা, কারোর সাথে কোনো ইকুয়ালিটি সম্পর্ক নেই। তাহলে কোণগুলি দেখো তখনও কিন্তু 90 ডিগ্রি আছে। তাহলে অর্থরম্বিকের ক্ষেত্রে শর্ত হচ্ছে বাহুগুলো একটাও সমান হবে না, কিন্তু কোণগুলি সব 90 ডিগ্রির সাথে ইকুয়াল হবে। এটা কি করে সম্ভব বলতে পারবে? আমরা এই ঘনক থেকে যদি আসতে চাই, ঘনক থেকে এটাতে যদি আসতে চাই, এটা কি করে সম্ভব না? আগে এই ঘনক থেকে আমরা এই টেট্রাগোনালে যখন এসেছি দুটো বিপরীত তলকে ধরে টেনেছিলাম যেরকম বরাবর। এখানে হচ্ছে সম্ভাব্য সমস্ত যে তল ছটা বিপরীত তলকে ধরেই বিভিন্ন মানে টেনে দিতে হবে। তাহলে কি হবে, প্রান্তরেখাগুলো সব চেঞ্জ হয়ে যাবে, কিন্তু অ্যাঙ্গেলগুলি তখন কিন্তু চেঞ্জ হবে না। বোঝা গেছে? তাহলে অর্থরম্বিক তখন আমরা কিন্তু পাবো। ওকে, অর্থরম্বিকের কী কী সম্ভাব্য প্রকার আছে দেখো, কী কী হচ্ছে। এটা মনে রাখবে অনেক ভালো করে, যে চারটেই সম্ভব। শর্ট কোশ্চেন দিতেই পারে যে কোন ক্লাস সিস্টেমটির ক্ষেত্রে 4 ধরনের একক কোষই সম্ভব, সেটা হচ্ছে অর্থরম্বিক। এটাও এক্সাম্পল হচ্ছে যে রম্বিক সালফার, নাম শুনেছ নিশ্চয়ই। হ্যাঁ, ওটা এর এক্সাম্পল হতে পারে একটা। ওকে, আচ্ছা, এবার দেখো তাহলে সম্ভাব্য প্রকারগুলোই প্রথমেরটা 3 প্রকারের হলো, টেট্রাগোনাল যেটা সেটা 2 প্রকারের হলো, আর অর্থরম্বিক যেটা সেটা কিন্তু 4টে। তো টোটাল 4 3 7 9টা হয়ে গেল। এই তিনটেই 9টা ডিফারেন্ট টাইপসের ইউনিট সেল দিতে পারে। এরপরে কি আছে দেখো, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? সরি, এটা হচ্ছে হেক্সাগোনাল, তাই তো? এটা হচ্ছে হেক্সাগোনাল ইউনিট সেল, কারণ হেক্সাগন দেখতেই পাচ্ছ সারফেসটা, তো এটা হেক্সাগোনাল বলে। এর ক্ষেত্রে রিলেশনটা দেখো, এ ইকুয়াল টু বি হবে বাট নট ইকুয়াল টু সি। লেন্থটা দেখে বোঝাই যাচ্ছে। এর অ্যাঙ্গেলটা আলফা বিটা 90 ডিগ্রি হবে, বাট গামাটা অর্থাৎ
বি আর সি এর মধ্যবর্তী যে কোণ সেটা কিন্তু 120 ডিগ্রি হবে। এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হয়। এই কন্ডিশানটা দিয়ে এমসিকিউ কোশ্চেন দেখবে অনেক পাবে। এটা হেক্সাগোনাল ইউনিট সেলের এই কন্ডিশান, অর্থাৎ প্রান্তরেখাগুলির মধ্যে সম্পর্ক আর কোণগুলির মধ্যে সম্পর্ক এরকম আসলে তবেই সেটা হেক্সাগোনাল ইউনিট সেল হয়। এর সম্ভাব্য প্রকার কী হয় জানো? এর একটাই সম্ভব, শুধুমাত্র সরল বা আদিম, সিম্পল যেটাকে বলা হয়। ওকে, আচ্ছা এরপরে কী আসছে দেখো, রম্বোহেড্রাল বা ট্রাইগোনালও বলা হয় অনেক সময়। এর ক্ষেত্রে কী হবে না, এ বি সি ইকুয়াল হবে, বাট অ্যাঙ্গেলগুলো সব সমান বাট নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা কী করে সম্ভব আমি একটু বলে দিই আগে, যে এটা ওই ঘনকাকার একক কোষ থেকেই আসা সম্ভব। কীভাবে না, একটি কৌণিক বিন্দু ধরে, ভালো করে বলছি, একটি কৌণিক বিন্দু ধরে যদি চেপে দেওয়া হয়, মানে বল প্রয়োগ করি, তাহলে কী হবে, সমস্ত অ্যাঙ্গেলগুলি চেঞ্জ হয়ে যাবে। মানে একটাও 90 ডিগ্রির সাথে ইকুয়াল হবে না, বাট সুষমভাবে যদি প্রেশারটা দেওয়া হয় তাহলে কিন্তু তিনটে অ্যাঙ্গেল সেম থাকবে বা 90 ডিগ্রি থেকে আলাদা হয়ে যাবে। এতে করে বাহুগুলির কোনো পরিবর্তন হবে না ঘনক থেকে, যেহেতু আমরা অপোজিট ফেস ধরে টানছি না এক্ষেত্রে, তাহলে কিন্তু এটা রম্বোহেড্রাল হয়ে যাবে। বোঝা গেছে? দেখো এর এবার সম্ভাব্য প্রকার কী হতে পারে, একটাই হবে, এটা সরল বা আদিম একক কোষ হয়েছে। তাহলে এরও একটা টাইপ হয়, এরও একটা টাইপ হয়। এরপরে যেটা দিয়েছে দেখো, এর নাম হচ্ছে মনোক্লিনিক। এর কন্ডিশনটা কি দেখো, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, অর্থাৎ এ বি সি কোনোটি সমান নয়। এটা তো আমরা দেখলাম যে আগে একটা টেট্রাগোনাল যে ফর্মটা দেখলাম, সেক্ষেত্রে এই মানে রিলেশনটা হয়, যে কোনো অপোজিট ফেস ধরে টেনে দেওয়া হয়, তাই তো। আচ্ছা, মনোক্লিনিকের ক্ষেত্রে আলফা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, বাট বিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা সম্ভব একটা ফেস বরাবর চাপটা দিতে হবে। আগেরটা যেমন বললাম একটা কৌণিক বিন্দু ধরে চেপে দিতে হবে, এটা একটা ফেস বরাবর চাপটা যদি আমরা দিই, একটা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে, একটা অ্যাক্সিসের অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে মনে করো বিটা, আর দুটো সেম থাকবে, বাট সেই অপোজিট ফেসকে ধরে টেনে দেওয়ার পর এই কাজটা করতে হবে। অর্থাৎ ঘনক থেকে যদি আমরা এতে আসতে চাই, অপোজিট যে ফেসগুলো আছে বা তলগুলো আছে তাদেরকে ধরে টেনে দেওয়ার পর বিভিন্ন মাত্রায়, তারপরে একটা তল বরাবর চাপটা দিতে হবে, তাহলে কিন্তু এই মনোক্লিনিক চলে আসবে। এর ক্ষেত্রে সম্ভাব্য প্রকার কী হবে দেখো, সরল বা আদিম একক কোষ আসতে পারে, আর প্রান্তকেন্দ্রিক একক কোষ, তার মানে এটা দুটো টাইপ হবে। ওকে, আর আরেকটা রয়ে গেল, ছটা, আমি 7টা বলেছিলাম, টোটাল 6টা হয়ে গেল। এটা হচ্ছে ট্রাইক্লিনিক। মনে রাখবে এটা হচ্ছে সবচেয়ে আনসিমেট্রিক্যাল। কেন বলা হচ্ছে দেখো, তিনটি বাহুই আলাদা, তিনটি কোণই আনইকুয়াল এবং 90 ডিগ্রি থেকেও আলাদা, সেই জন্য বলা হয় এটাকে সবচেয়ে আনসিমেট্রিক্যাল ক্রিস্টাল সিস্টেম। ওকে, এর একটাই সম্ভাব্য প্রকার হতে পারে, সেটা হচ্ছে সরল বা আদিম, এরও একটা টাইপ। তাহলে মোট যে কেলাস সিস্টেম আমরা দেখলাম সেগুলি এবার যোগ করে দেখবে তোমরা নিজেরাই করে, যে টোটাল কিন্তু 14 আসবে। অর্থাৎ 7টা কেলাস সিস্টেমের যত ধরনের একক কোষ হতে পারে সবগুলোকে যদি আমরা নিয়ে আসি, তার মধ্যে দেখব আমরা 14 রকমের বিভিন্ন একক কোষ পেতে পারি। তো এই 14 রকমের যে একক কোষ আমরা পাচ্ছি 7টা কেলাস সিস্টেম থেকে, এটাকে আমরা বলে থাকি ব্র্যাভেস ল্যাটিস। ব্র্যাভেস ল্যাটিস শর্ট কোশ্চেনে এইটা মনে রাখবে, সে 7টা কেলাস সিস্টেম সম্ভব, আর ব্র্যাভেস ল্যাটিসের সংখ্যা হবে 14টি। ওকে, আমরা এই ব্র্যাভেস ল্যাটিসগুলো একটু খুব কুইক বলে বেরিয়ে যাচ্ছি। দেখো কত রকমের ব্র্যাভেস ল্যাটিস, আমরা 14 রকমের। এই হচ্ছে ধরো ঘনকাকারগুলি দেখাচ্ছি ফার্স্ট। এটা হচ্ছে সিম্পলটা। ঘনকাকারে 3 রকম হয় আমরা দেখালাম। এটা সিম্পল মানে শুধুমাত্র কৌণিক বিন্দুতে আছে, এটাকে বলবো সরল ঘনকাকার। আর এটা কী হবে না, এই দেহকেন্দ্রে থাকবে 8টা কৌণিক বিন্দু এবং দেহকেন্দ্রের মধ্যে একটা থাকবে, সেটাকে আমরা দেহকেন্দ্রিক ঘনকাকার বলবো। আর এটা 8টা কৌণিক বিন্দুতে 8টা তো থাকবেই, তার সাথে সাথে 6টা তলের মধ্যবিন্দুতে দেখানো হলো, এটাকে আমরা বলে থাকি কি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার। তাহলে ঘনকাকারে 3টে ভাগ হয়ে গেল।
এটা তিনটে। আচ্ছা এটা হচ্ছে দেখো শুধুমাত্র কৌণিক বিন্দুগুলিতে আছে, তেমন এটা সরল অর্থরম্বিক। অর্থরম্বিকের আমরা বলেছিলাম 4 রকমেরই হওয়া সম্ভব, এই 4টে আগে দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখো এটা হচ্ছে দেহকেন্দ্রিক অর্থরম্বিক হবে। তারপরটা দেখো এটা কি 8টা কৌণিক বিন্দুতে 8টা হচ্ছে, আর ফেসের মিডিলে 6টা। তাহলে এটা কি নিশ্চয়ই পৃষ্ঠকেন্দ্রিক অর্থরম্বিক হবে। হ্যাঁ, পৃষ্ঠকেন্দ্রিক অর্থরম্বিক। আর এটা কী হবে? প্রান্তকেন্দ্রিক অর্থরম্বিক, কারণ এরই 4টেই সম্ভব আমরা বললাম একটু আগেই। তাহলে এই হয়ে গেল এটা প্রান্তকেন্দ্রিক অর্থরম্বিকের 4টে। তার মানে এই দুটো কেলাস সিস্টেমেরই টোটাল আমরা 7টা পেয়ে গেলাম। আর 7টা আর 5টা থেকে আসবে কীভাবে দেখো। এটাকে বলা হয় সরল টেট্রাগোনাল, শুধুমাত্র কৌণিক বিন্দুতে আছে। আর এটাকে বলা হয় দেহকেন্দ্রিক টেট্রাগোনাল। এর দুটো সম্ভব হয়, দুটো হয়ে গেল। ওকে, আর এটাকে আমরা কি বলবো? সরল মনোক্লিনিক। আর এটাকে বলা হচ্ছে প্রান্তকেন্দ্রিক মনোক্লিনিক। তাহলে আগে 3টে 4টে, দুটো 4টে, 7 আর 4 11টা হয়ে গেল। আর যে 3 রকমের ক্লাস সিস্টেম থেকে গেছে তারা প্রত্যেকে শুধুমাত্র সরলগুলি হয়। দেখো দেখে দেওয়া হচ্ছে সরলগুলি হয় মানে শুধু কৌণিক বিন্দুতে থাকবে, আর কোথাও থাকবে না। এটা সরল ট্রাইক্লিনিক, এটাকে বলা হচ্ছে কি সরল রম্বোহেড্রাল, শুধুমাত্র কৌণিক বিন্দুতে আছে। আর আছে হেক্সাগোনাল, এটাও শুধু সরলটি হয়। এর বোঝা গেছে? তাহলে 14টা ব্র্যাভিয়াস ল্যাটিস আমি দেখিয়ে দিলাম, এইটুকু মনে রাখবে। আজকে আমরা এই পর্যন্তই পড়ব, কারণ এর পরে যে অংশটা আছে ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ ইন্টারেস্টিং। খুব ভালো লাগবে, তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। আমি পরবর্তী ভিডিওটা আনছি এক্ষুনি। এটা আগে ভালো করে পড়ে ফেলো, আর যে প্রবলেমগুলোই করেছো সেটাতে যদি কোনো ভুল থাকে সেটা একটু কারেকশান করে নাও খাতায়। আজ এই পর্যন্তই থাকুক। তার থ্যাংক ইউ ভেরি মাচ।